রিটায়ারমেন্ট থেকে ফিরে এসে অবশেষে ওবাকে ডিস্ট্রয় করে নিজের বদলা সম্পূর্ণ করলেন ব্রক লেসনার। আবার অন্যদিকে জেকা ফাটুকে হারিয়ে এখনও পুরো ডাব্লিউডাব্লিউ এর একমাত্র ট্রাইবাল চিফ হিসেবে রাজত্ব করছেন রোমান রেইন্স। তবে গল্পটা এখানেই শেষ নয়। ক্ল্যাশ ইন ইডলিতে আমরা দেখতে পেয়েছি আরও অনেক ভয়ঙ্কর ধামাকা। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে ক্ল্যাশ ইন ইডলি 2026, আর এই ভিডিওতে এই শোটারই সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম ম্যাচ হিসেবেই আমরা গান্থার এবং কডির মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। প্রথমে রিংয়ের মধ্যে এন্ট্রি মারে গান্থার, এরপরে রিংয়ের মধ্যে আসে কডি। দুজনে রিংয়ের মধ্যে আসলে অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচের শুরুটা ক্লাসিক্যাল ভাবে হলেও একটু পরেই কিন্তু পুরো ম্যাচটা নিজের দখলে নিয়ে নেয় কডি, এবং শুরুতেই তার কাছ থেকে আমরা পাওয়ার স্ল্যাম এবং পেডিগ্রির মতো মুভস দেখতে পেয়েছি। তবে গান্থার কিন্তু থেমে থাকেনি, তার কাছ থেকেও আমরা এই ম্যাচের মধ্যে পাওয়ার বাম্প দেখতে পেয়েছি। দেন এরপরে কডি এই ম্যাচের মধ্যে আবারও ফাইট ব্যাক করে, এবং প্রথম এই ম্যাচের মধ্যে আমরা তার কাছ থেকে একটা ক্রস রুটস দেখতে পেয়েছি, যার কাউন্টার হিসেবে গান্থার নিজের সব থেকে দামি মুভস নিয়ে আসে, এবং সেটা হলো স্লিপার হোল্ড। স্লিপার হোল্ডে নিয়ে গান্থার কডিকে একেবারে শেষই করে দিয়েছিল। তবে এখানে যেহেতু টাইটেল চেঞ্জ হতো না, কিংবা এটা যেহেতু কডি রিটায়ারমেন্ট ম্যাচ না, যার কারণে কডি নিজেকে এখান থেকে ছাড়িয়ে নেয়, এবং তার কাছ থেকে আমরা কাটার এবং ক্রস রুটস দেখতে পাই, এবং এটার মধ্য দিয়েই কডি গান্থারকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে এবং সাকসেসফুলি সে তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। তবে এখানেও কিন্তু একটা ঝামেলা হয়েছে, আর সেটা হলো কডি যখন গান্থারকে পিন করতেছিল সেই সময় গান্থারের পাটা কিন্তু রোপের নিচে ছিল। নর্মালি রুলস অনুযায়ী এখানে কিন্তু রেফারি পিন করার কথা না, তবে রেফারি যেহেতু এটা দেখতে পায়নি, যার জন্য রেফারি পিন করেছে এবং কডিও এই ম্যাচটা জিতে গিয়েছে। তো যেহেতু ম্যাচের শেষটা ক্লিয়ারলি হয়নি, তো সম্ভবত আমরা কডি এবং গান্থারের মধ্যে আরও একবার ম্যাচ দেখতে পেতে পারি, এবং এটা হতে পারে নাইট অফ চ্যাম্পিয়ন্সে। এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে রিয়া রিপ্লি এবং জেড কার্গেলের মধ্যে ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। ম্যাচের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জেড কার্গেল একাই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করেছে। নর্মালি রিয়া রিপ্লি ম্যাচের মধ্যে আমরা দেখতে পাই যে রিয়া রিপ্লি কিন্তু বেশি ডমিনেট করে, অন্তত 50-50 ফাইটিং কিন্তু আমরা দেখতে পাই। তবে এই ম্যাচের মধ্যে কিন্তু এমনটা হয়নি, বলা যায় যে 80%-এর বেশি জেড কার্গেল কিন্তু এই ম্যাচের মধ্যে রিয়া রিপ্লির উপরে ডমিনেট করেছে। হ্যাঁ, মাঝে মধ্যে রিয়া রিপ্লিও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করেছে, এবং এই ফাইট ব্যাক করার একটা পর্যায়ে তার কাছ থেকে আমরা রেজার এজ দেখতে পাই। মাল্টিপল টাইম সে নিজের ফিনিশার হিট করার চেষ্টা করে, তবে সাকসেসফুল কিন্তু সে একবারও হতে পারেনি। তবে সুপ্লেক্স এবং পাওয়ারবাম্প কিন্তু আমরা দুজনের কাছ থেকেই এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যে রিয়া রিপ্লি জেড কার্গেলকে মেরে সে এবার পিন করবে, তবে সেই সময় রিং সাইডে চলে আসে মিচেন এবং বিফ্যাব জেড কার্গেলের পাটা ধরে রোপের ওপরে দিয়ে দেয়। মানে বিফ্যাব এখানে মিসম্যাচ করেছে, সে জেড কার্গেলের পাটা নিজের রোপের ওপরে রাখতে পারেনি, যার জন্য জেড কার্গেলকে নিজের পাটা রোপের ওপরে রাখতে হয়েছে। মানে কোনো মতে এখানে ম্যাচটা কিন্তু সেভ হয়েছে। তো যেহেতু এখানে মিচেন এবং বিফ্যাবের জন্য রিয়া রিপ্লি ম্যাচটা শেষ করতে পারেনি, যার জন্য রিয়া রিপ্লি রিং থেকে নেমে রিং সাইডে মিচেন এবং বিফ্যাবকে তাড়া করতে শুরু করে, এবং পেছনেই দাঁড়িয়ে ছিল শার্লেট ফ্লার, এখানে রিং সাইডে চলে আসে শার্লেট ফ্লার এসে মিচেন এবং বিফ্যাবের উপরে অ্যাটাক করে দেয়, এবং এটারই অ্যাডভান্টেজ নিয়ে রিয়া রিপ্লি জেড কার্গেলকে নিজের ফিনিশার হিট করে দেয়, পিন করে 1-2-3 রিয়া রিপ্লি সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়। জেড কার্গেল এখানে রিয়া রিপ্লিকে হারাতে পারেনি। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে ব্রক লেসনার এবং ওবাফেমির মধ্যে রেসলম্যানিয়া 42 রিম্যাচ দেখতে পাই। তো পল হেইম্যানকে সাথে করে নিয়ে প্রথমেই এন্ট্রি মারে ব্রক লেসনার, এরপরে সেখানে চলে আসে ওবাফেমি, আর ওবা কিন্তু আজকে নেক্সট লেভেলের রিয়াকশন পেয়েছে। যাই হোক, দুজনের রিংয়ের মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়, এবং ম্যাচের শুরুতেই কিন্তু ফট করে পেছন থেকে অ্যাটাক করে দেয় ব্রক লেসনার ওবার উপরে, এবং শুরুতেই তার কাছ থেকে আমরা একটা নয় দুটা নয় 4টা F5 দেখতে পাই। মানে শুরুতেই কিন্তু 4টা F5 লাগিয়ে দেয় ব্রক লেসনার ওবাকে, সে পিন করে, তবে ওবা কিন্তু কিক আউট করে, ম্যাচটা শেষ হয় না, যার কারণে রিং সাইড থেকে
থেকে পল হেইম্যান ব্রক লেসনারকে বলে যে কামুরা লক করো, তো কামুরা লকও করে, তবে এখান থেকেও কিন্তু ওবা নিজেকে ছাড়িয়ে নেয়। তো যার পরে আমরা ব্রক লেসনারকে এই ম্যাচের মধ্যে আরও একটা F5 লাগাতে দেখতে পাই, তবে এখানেও কিন্তু ম্যাচটা শেষ হয় না। যার পরে ওবা এই ম্যাচের মধ্যে আস্তে আস্তে ফাইট ব্যাক করে এবং তার কাছ থেকে আমরা একটা জোক স্ল্যাম দেখতে পাই, তবে এটার টাইমিংটা কিন্তু ঠিক ছিল না, মানে ব্রক লেসনার আগেই জাম্প দিয়েছে এবং ওবা পরে হিট করেছে, তো যার জন্য এই যে জোক স্ল্যামটা এটা কিন্তু ঠিকঠাক মতো এক্সিকিউট হয়নি। যাই হোক, এরপর আমরা ওবা এবং ব্রক লেসনারের মধ্যে আবারও ফাইট দেখতে পাই। এখানে কিন্তু ওবা এবার ব্রক লেসনারের উপরে ডমিনেট করে, রিং সাইডে নিয়ে গিয়ে ওবা কিন্তু ব্রক লেসনারকে রিং পোস্টের সঙ্গেও মেরেছে, এমনকি কমেন্ট্রি টেবিলের উপরে সে কিন্তু একটা ফল ফর্ম গ্রেস বা পাওয়ার বম লাগানোর চেষ্টা করে, তবে সেখান থেকে কিন্তু নিজেকে ছাড়িয়ে নেয় বা কাউন্টার করে নেয় ব্রক লেসনার এবং কমেন্ট্রি টেবিলের উপরে উল্টো ব্রক লেসনার কিন্তু এবার ওবাকে একটা F5 দিয়ে দেয়। ব্রক লেসনার তো রিংয়ের মধ্যে চলে আসে, মানে কাউন্ট আউটে ম্যাচটা শেষ হবে এরকমটা ভেবেছিল, তবে 7 হতেই কিন্তু ওবা রিংয়ের মধ্যে চলে যায় এবং ব্রক লেসনারকে পরপর 3টা ওভার কাট মারে। এরপরে ওই যে ব্রক লেসনারকে ধরে রিংয়ের একটা পাশে ছুঁড়ে ফেলে এবং সে তার ফিনিশার ফল ফর্ম গ্রেসের জন্য যায়, তবে জাম্প করে কিন্তু ব্রক লেসনার নিজেকে ছাড়িয়ে নেয়। তো এই সিকোয়েন্সটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এটারই কাউন্টার করে ওবাকে একটা F5 লাগিয়ে দেয় ব্রক লেসনার, পিন করে 1 2 3 ব্রক লেসনার এই ম্যাচটা জিতে যায়। রেসলম্যানিয়াতে ওবা ব্রককে হারিয়েছিল এবং ক্ল্যাশ ইন ইডলিতে ব্রক লেসনার আবার ওবাকে হারিয়ে নিজের বদলা সম্পূর্ণ করেছে। এরপর আমরা চতুর্থ ম্যাচ হিসেবে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লিঞ্চ এবং সোলরুকার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটাও ভালো একটা ম্যাচ ছিল, সোলরুকা এবং বেকি লিঞ্চ দুজনেই এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে আমরা বেশ কিছু ভালো ভালো সিকোয়েন্স দেখতে পেয়েছি, যেরকম এই ম্যাচের মধ্যে আমরা সুপ্লেক্স দেখতে পেয়েছি, মিসাইল ড্রপকিক দেখতে পেয়েছি। সোলরুকা ট্রাই করে এই ম্যাচের মধ্যে নিজের ফিনিশার সোল স্নেচার লাগানোর জন্য বেকি লিঞ্চকে, তবে বেকি লিঞ্চ কাউন্টার করে সে আম্বার লাগিয়ে দেয় সোলরুকাকে। এরপরে বেকি লিঞ্চ নিজেই আবার ট্রাই করে সোল স্নেচার লাগানোর জন্য সোলরুকাকে, তবে সে কিন্তু সাকসেসফুল হয় না, উল্টো সোলরুকা কিন্তু এবার বেকি লিঞ্চের ফিনিশার ম্যান হ্যান্ডেল স্ল্যাম লাগিয়ে দেয়। এরপরে শেষে গিয়ে সোলরুকা বেকি লিঞ্চকে তার ফিনিশার সোল স্নেচার লাগিয়ে দেয়, পিন করে দেয় 1 2 3। সোলরুকা এ ম্যাচের মধ্যে বেকি লিঞ্চকে হারিয়ে দিয়েছে, সে এ ম্যাচের মধ্যে হয়েছে নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তো আমরা ক্ল্যাশ ইন ইডলিতে একজন নতুন চ্যাম্পিয়ন দেখতে পাই, মানে সোলরুকা বেকি লিঞ্চকে হারিয়ে সে হয়ে যায় নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এরপর আমরা মেইন ইভেন্টে রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ট্রাইবাল কম্বাট ম্যাচ দেখতে পাই। দুজনেই রিংয়ের মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই আমরা ব্যাক টু ব্যাক ফাইটিং দেখতে পাই, রিংয়ের মধ্যে ফাইট করে, রিং সাইডে ফাইট করে, এমনকি গ্যালারির মধ্যেও কিন্তু আমরা এই দুজনের মধ্যে ফাইটিং দেখতে পাই। এরপরে দুজন আবারও রিংয়ের মধ্যে আসে এবং এখানে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে রোমান রেইন্স রিংয়ের মধ্যে থেকে রিং সাইডে একটা স্টিল স্টেপ তুলে একেবারে জেকা ফাটুর মাথার উপরে ছুঁড়ে মারে। তো এই যে সিকোয়েন্সটা এটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল, জেকা ফাটু ছিল বলেই হয়তোবা এখানে সিরিয়াস কোনো বিষয় আমরা দেখতে পাইনি। এরপর আমরা রোমান রেইন্সের কাছ থেকে এই ম্যাচের মধ্যে মিডিয়ার সুপারম্যান পাঞ্চ দেখতে পাই, জেকা ফাটু ফাইট ব্যাক করে, টোঙ্গান ড্রেড গ্রিপে নেয় রোমান রেইন্সকে, এখান থেকেও রোমান রেইন্স নিজেকে ছাড়িয়ে নেয়, সে ফাইট ব্যাক করে, তার কাছ থেকে আরও একটা সুপারম্যান পাঞ্চ আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। এরপরে রোমান রেইন্স জেকা ফাটুকে ধরে রিং সাইডে নিয়ে আসে, রিং সাইডে মারে, এরপরে একটা টুল বক্স বের করে এটা দিয়ে সে জেকা ফাটুর হাতের উপরে একেবারে অ্যাটাক করে, মানে ওই যে হাত দিয়ে বা আঙুল দিয়েই তো সে রোমান রেইন্সকে টঙ্গান ডেড গ্রিপে নেয়। তো এটা যেন সে আর ইউজ করতে না পারে এর জন্যই মূলত জেকা ফাটুর হাতের উপরেই টুল বক্স দিয়ে অ্যাটাক করতে শুরু করে রোমান রেইন্স। টেবিলের ওপরেও মেরেছে, এমনকি স্টিল স্টেপের ওপরেও হিট করেছে। এরপর আমরা রোমান রেইন্সের কাছ থেকে আরও একটা সুপারম্যান পাঞ্চ দেখতে পাই এবং এরপর একটা ভয়ঙ্কর স্পিয়ার দেখতে পাই এবং এই স্পিয়ারটা ছিল রিং সাইডে একেবারে ব্যারিকেড ভেঙে একেবারে স্পিয়ার লাগিয়ে দেয় রোমান রেইন্স জেকা ফাটুকে। আর সেখানে 2টা সিকিউরিটি গার্ডও ছিল, তাদেরকে হয়তোবা হালকা করে লেগেছে। যাই হোক, এরপরে রোমান রেইন্স জেকা ফাটুকে ধরে রিংয়ের মধ্যে নিয়ে এসে তাকে আরও একটা স্পিয়ার মারে, পিন করে, তবে এখানেও কিন্তু ম্যাচটা শেষ হয় না। এরপর আমরা রোমান রেইন্সের কাছ থেকে পরপর 2টা সুপারম্যান পাঞ্চ দেখতে পাই,
3টা টার্নবাকল এক্সপোর্টস করে এবং সেটার উপরেও কিন্তু ইচ্ছা মতো রোমান রেইন্স জেকা ফাটুকে মেরেছে। দেন সে যখন স্পিয়ারের জন্য যায় এবার কিন্তু এটার কাউন্টার করে দেয় জেকা ফাটু এবং জেকা ফাটু কিন্তু এবার উল্টো রোমান রেইন্সকে একটা স্পিয়ার লাগিয়ে দিয়েছে। তো জেকা ফাটুর স্পিয়ারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। যাই হোক, জেকা ফাটুর কাছ থেকে আমরা এরপরে সামওয়ান ড্রপ দেখতে পাই, মুনসল্টও দেখতে পাই, তবে সে যখন পিন করতে যায় সেই সময় কিন্তু রোমান রেইন্স কিক আউট করে এবং তার হাতটা কিন্তু একেবারে জেকা ফাটুর মাঝ বরাবর ছিল, মানে এখানে লোবলো হয়ে যায়। এটা কিন্তু আমরা এর আগেও দেখতে পেয়েছি জন সিনার ক্ষেত্রে, জেউসের ক্ষেত্রে। আই থিঙ্ক আপনাদের এই বিষয়টা মনে থাকবে। তো বলা যায় যে ওল্ড ক্লাসিক রোমান রেইন্স কিন্তু এখানে ফিরে এসেছে। যাই হোক, শেষ পর্যন্ত রোমান রেইন্স জেকা ফাটুকে 2টা স্পিয়ারের মধ্য দিয়ে এই ম্যাচের মধ্যে হারিয়েছে এবং সে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিয়েছে। তো ক্লিয়ারলি কিন্তু রোমান রেইন্স এই ম্যাচের মধ্যে জেকা ফাটুকে হারিয়েছে। শুধু এই ম্যাচ নয়, রোমান রেইন্স কিন্তু পরপর এখন লাগাতারই ক্লিয়ারলি কিন্তু ম্যাচগুলা জিততেছে। তো ম্যাচটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল, তবে শকিং কোনো জিনিস আমরা এখানে দেখতে পাইনি, যেরকম জিলা ফাটুর ডেবিউ বা এই টাইপের কোনো কিছু আমরা দেখতে পাইনি। তবে ওভারঅল ম্যাচের দিকে তাকালে এটা কিন্তু অনেক ভালো একটা ম্যাচ ছিল। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে রিংয়ের মধ্যে চলে আসে দ্য উসোস এবং তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল রিং সাইডে কিন্তু আমরা এমএফটিকেও দেখতে পাই, মানে সোলো টামা এবং টালাটোঙ্গাকেও কিন্তু আমরা রিং সাইডে দেখতে পেয়েছি। তো হয়তোবা কোম্পানি এখানেও কোনো একটা খিচুড়ি পাকানোর চেষ্টা করতেছে। তাছাড়া এই শোটা শেষ হয়ে যাবার পরেও কিন্তু ব্যাক স্টেজে রোমান রেইন্স এবং কডির মধ্যে একটা ফেস অফ দেখানো হয়েছে। কোনো কথাবার্তা হয়নি, তবে একটা ফেস অফ দেখানো হয়েছে যেটা কনফার্ম করে যে আগামী দিনগুলা কিন্তু কডির জন্য মোটেও ভালো হবে না, মানে কডির জন্য কিন্তু সামনের দিকে ঝামেলা আসতে যাচ্ছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মূলত ক্ল্যাশ ইন ইডলি শেষ হয়েছে। তো ওভারঅল এই শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।